মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা রাজ্য পার্টির সম্পাদক কমরেড জিতেন চৌধুরী, কমরেড ভানুলাল সাহা এবং কমরেড মানিক বিশ্বাসের ভ্রাতা। এছাড়া এই সভায় উপস্থিত আছেন পার্টির নেতৃত্ব, বিশেষ করে উদয়পুর পার্টির নেতৃত্ব এই সভায় উপস্থিত হয়েছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা ভাজন, অভিভাবক স্থানীয় মায়েরা, বোনেরা, ভাই এবং বন্ধুরা, আমি প্রথমেই কমরেড মানিক বিশ্বাসের স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার ভাইরা যারা আছেন, পরিবারের অন্যান্য যারা নিকটে আছেন, তাদের প্রতি বিশেষ করে সমবেদনা জ্ঞাপন করছি। এবং অবশ্যই উদয়পুর পার্টি, যে পার্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তিনি 4 দশক যাবৎ কাজ করেছেন, সেই পার্টির কাজের সাথে এখন যারা যুক্ত আছেন, নেতৃত্ব, সংগঠক, কর্মী এবং শুভাকাঙ্ক্ষী পার্টি, তাদের প্রতি বিশেষভাবে সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা দেশের একটা খুব কঠিন জটিল পরিস্থিতির মধ্য দিয়ে চলছি। অর্থনৈতিক দিক থেকে খুবই খারাপ অবস্থা। যদিও আমাদের দেশের সরকার মন্দা চলছে স্বীকার করতে রাজি না, কিন্তু কোভিডের আক্রমণের মাঝামাঝি সময় থেকে আমরা দেখছি আমাদের অর্থনীতি মন্দাক্রান্ত, এবং দিন যত যাচ্ছে এটা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক পরিসরে যেটা দেখা যাচ্ছে, IMF বলেছে 2023 সালে সারা পৃথিবী আবার গভীর থেকে গভীরতর মন্দার কবলে নিমজ্জিত হবে, এবং বিশেষ করে উল্লেখ করেছে সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা। এই পুঁজিবাদী অর্থনীতির অনুসারী ভারত বর্তমান রাষ্ট্রের যারা ধারক বাহক, তারা স্বভাবতই আমাদের দেশের অবস্থা খারাপই হবে, ভালো হওয়ার কোনো সুযোগ নেই। শ্রমজীবী অংশের মানুষ জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে অর্থনৈতিক দিক থেকে মারাত্মকভাবে আক্রান্ত। এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করলে পরেই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ঐক্যের যে ভিত্তি, সংহতির যে ভিত্তি, যার উপর দেশের অগ্রগতি নির্ভর করে, তার বেদি বলে তারা আঘাত করছে। এটা করেও যখন মানুষের এই প্রতিবাদী প্রতিরোধী যে আন্দোলনের যে চেহারাটা, এটা ক্রমশ বিবর্তিত হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে নানা প্রতিকূলতার মতো। এটা ঠিক দক্ষিণপন্থী শক্তি তার বাড়ন্ত চলছে ভারতবর্ষ, তার মধ্যেও এই যে লড়াকু মানুষের যে ভূমিকা, এতে ভীত সন্ত্রস্ত হয়ে RSS নেতৃত্বাধীন বিজেপি সরকার গণতন্ত্রের উপর সার্বিক আক্রমণ নামিয়ে দিচ্ছে। এবং একটা কথাতে এটা পরিষ্কার, সেটা হচ্ছে সংবিধান আক্রান্ত। আমাদের সংবিধানের মূল মর্মবস্তুই হচ্ছে গণতন্ত্র, এবং তার এই গণতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে যে জায়গাটা তারা গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। এটাই আক্রান্ত। এই সমস্ত কিছুর মূলে তাদের একটা মতাদর্শগত দৃষ্টিভঙ্গি কাজ করছে, সেটা হচ্ছে ভারত রাষ্ট্রকে এরা হিন্দুত্বের স্লোগান সামনে রেখে ফ্যাসিবাদী একটা রাষ্ট্রে রূপান্তরিত করতে চাইছে। তার অর্থটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির সর্বঘৃণ্য চেহারা। তাদের যে হিন্দুত্বের স্লোগান, এটা কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। হিন্দু ধর্ম পরধর্মের প্রতি সহিষ্ণু, ঘৃণা পোষণ করেন না, বিদ্বেষ পোষণ করেন না, এবং মূল কথা হচ্ছে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।
যা ধর্ম বর্ণ নির্বিশেষে সামগ্রিকভাবে সাধারণভাবে। এর সাথে আরএসএস বিজেপির যে ভাবনা, হিন্দুত্বের কথা বললে মানুষ মনে করেন সম্ভবত হিন্দু ধর্ম, প্রকৃতার্থে সে হিন্দু ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু বেশিরভাগই হিন্দুত্বের ভাবনার মূল কথা হচ্ছে এখানে মুসলিম, খ্রিস্টান, বিশেষ করে এই ধর্মাবলম্বী যারা, তাদেরকে পদপিষ্ট করো। ভারতবর্ষে তাদের থাকতে গেলে পর দায়ের তলায় যেমন মাছ থেকে কাটা মাছের আগে তাদেরকে ভেবে থাকতে হবে। তাদের নাগরিকত্ব হরণ থেকে শুরু করে, ধর্মীয় স্বাধীনতা হরণ করা থেকে শুরু করে, গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার প্রশ্ন থেকে আরম্ভ করে, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে তাদেরকে পিছিয়ে মারো। এবং এই যে ভাবনা, এই ভাবনা তারা আহরণ করেছেন আপনার জার্মান, ইটালি, জাপান। তৎকালীন সময়ে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এই রাষ্ট্রগুলো ফেসিবাদী ভাবনা নিয়ে চলছে এবং সেখানে এইভাবে বৃহত্তম যে জাতিগোষ্ঠী, তাদের পায়ের তলায় ছোট ছোট যে জাতিগোষ্ঠীগুলি আছে তাদেরকে নিষ্পেষিত করার দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় স্বৈরতান্ত্রিক সরকার কায়েম করে পুঁজিবাদী ব্যবস্থা একটা ব্যাপক কর্তৃত্ব স্থাপন করার দিকে তারা কাজ করার চেষ্টা করছিল। এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু আরএসএস আমাদের দেশে কাজ করছে। রাজনৈতিক যে দল নামান্তর হতে হতে এখন একটা বিজেপি নাম নিয়েছে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে সারা দেশে তারা কাজ করছে, তার বৃক্ষণাগার হিসাবে ত্রিপুরাকে তারা ব্যবহার করছে। তাদের যে তিনটি প্রধান শত্রু তারা নিজেরাই ঘোষণা করেছেন, কমিউনিস্ট অর্থাৎ তার মূল কথা হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ, এটা তার চরম বিরোধী সব। দ্বিতীয় তারা বলছেন এই ভারতবর্ষের মধ্যে তাদের শত্রু হচ্ছে মুসলিমরা, তৃতীয় শত্রু হচ্ছে খ্রিস্টানরা। এখন মতাদর্শগত ভাবে, রাজনীতিগত ভাবে, শ্রেণী দৃষ্টিভঙ্গিগত ভাবে এই সবাইকে ঐক্যবদ্ধ করে পুঁজিবাদী ব্যবস্থার ধ্বংস সাধনের মধ্য দিয়ে সমাজবাদী ব্যবস্থা, শ্রেণী শোষণমুক্ত সমাজ পত্তনের জন্য কমিউনিস্টের সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করছে। কাজে মতাদর্শের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে, শ্রেণী দৃষ্টিভঙ্গিগত দিক থেকে কমিউনিস্ট হচ্ছে তাদের মধ্যে প্রধান শত্রু। এরকম জায়গায় আয়তনের জনসংখ্যার দিক থেকে ছোট্ট একটা রাজ্য হলো 18 নির্বাচনে সমস্ত শক্তি নিয়ে আরএসএস, বিজেপি, অর্থবল, জনবল, প্রশাসনিক শক্তি একসাথে করে ঝাঁপিয়ে পড়ে এই সরকারটা তারা দখল করেছে, কমিউনিস্টের সরকার থেকে উচ্ছেদ করেছে। এই দখলের মধ্য দিয়ে কিন্তু তাদের দায়িত্ব শেষ হয়ে যায়, তাদের কাজ শেষ হয়েছে তা কিন্তু তারা মনে করে না। আপনার প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের মধ্যে ত্রিপুরার নির্বাচনের পর সংসদের অধিবেশন চলছে, সেখানে একটা প্রকোষ্ঠে তাদের সাংসদদের নিয়ে মিটিং করছেন প্রধানমন্ত্রী। এটা প্রায় শব্দলিক করে আমাদের এমপিদের নিয়ে আমাদের নেতারা করতেন। সেখানে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করছেন তাদের সাংসদদের কেউ কেউ যে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, 550-54 জন এমপির মধ্যে মাত্র 2টো এমপি সেখান থেকে আসে, অথচ আমরা লক্ষ্য করছি আপনারা বিজেপি থেকে শুরু করে আরএসএস তো প্রকাশ্যে কিছু বলছে না, যদি পেছন থেকে তারাই সমস্ত জিনিসটা মানে কোঅর্ডিনেট করেছে, চালিয়েছে, নিয়ন্ত্রণ করেছে, তারা পেছনে। কিন্তু বিজেপি এই যে উল্লাস প্রকাশ করছে, ব্যাপারটা কি? এই 2টো আসন না পেলে কি আমাদের সরকার আমরা ভবিষ্যৎ দিনে তৈরি করতে পারবো না? নরেন্দ্র মোদী মুচকি হাসতে হাসতে দাঁড়িয়ে বলেছেন, আপনারা শুধু 2টো আসন দেখলেন, মূল লড়াইটা হচ্ছে মতাদর্শের লড়াই। আমাদের সঙ্গে যে সামনাসামনি লড়াইটা হচ্ছে মতাদর্শের, তিনি তো তাদের মতাদর্শের প্রশ্নটা পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, ফেসিবাদী এটা বলতে পারেন না। আমাদের যে অর্থনৈতিক নীতি, দৃষ্টিভঙ্গি, শ্রেণী দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসের সঙ্গে একটা লড়াই আছে আলাদা, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী বিকাশমান শক্তি, ভবিষ্যৎ তারাই পৃথিবী জয় করার চেষ্টা করছে। তার নেতৃত্ব হচ্ছে কমিউনিস্ট। সেই কমিউনিস্টদের নেতৃত্বে বামপন্থী ফ্রন্টের নামে ছোট্ট ত্রিপুরায় তারা এই সরকারটা চালাচ্ছে। এই জায়গায় আমরা কিন্তু পশ্চিমবাংলায় পারিনি, কেরালায় পারিনি। আমরাও কৌশলগত দিক থেকে ত্রিপুরাকে বেছে নিয়েছিলাম, সাফল্য অর্জন করেছি এবং এটাকে সামনে রেখে সারা ভারতবর্ষে
কমিউনিস্টদের বিরুদ্ধে, সমাজবাদী ভাবনা চিন্তা নিয়ে যারা অগ্রসর হচ্ছেন, আমাদের বিরুদ্ধে লড়াই করছেন, তাদেরকে উজ্জীবিত করবার জন্য এটাকে সামনের দৃষ্টান্ত হিসেবে আমরা উপস্থিত করার চেষ্টা করছি। এই ছিল তার বক্তব্য, পত্রিকায় উঠেছে। তিনি কিন্তু প্রতিবাদ করেননি, না আমি এরকম বলিনি, আপনারা বাড়িয়ে বলছেন। তারা নির্বাচনে বামপন্থী ফ্রন্টকে পরাস্ত করে নিশ্চয় করে রাখবে, ওই যে ভাবনা সারা দেশে তারা যেটা করতে চাইছেন, এই ছোট্ট জায়গাটার মধ্যে 10,000 বর্গ কিলোমিটার, তিন দিক থেকে বাংলাদেশের সীমানা, আসামের সঙ্গে 112 কিলোমিটার, ছোট্ট এলাকা, 40-42 লক্ষ মানুষের কম। এটা তাদের কাছে সেদিক থেকে অঙ্কের হিসাবে ছোট, কিন্তু মতাদর্শের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে, তাদের ভবিষ্যতের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সারা দেশে তারা যা করতে চাইছেন, এটাকে বীক্ষণাগার বাড়িয়েছে, ল্যাবরেটরি বানিয়েছে। আমরাই বলছি ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে সব দিক থেকে, অর্থনীতি আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, আমাদের যে সংহতি বোধ, সংহতি চেতনা, উপজাতি অনুপজাতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একসাথে করে গণতন্ত্রের মঞ্চে তাদেরকে সামিল করে, এই যে তৎকালীন সময়ে কংগ্রেসকে পরাস্ত করে যারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল, জরুরি অবস্থা জারি করে গোটা ভারতবর্ষকে পায়ের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এদের বিরুদ্ধে জয় অর্জন করে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করে ছোট্ট রাজ্য হলো পাখির টুটির মতো সারা দেশের সামনে, একদিকে পশ্চিমবাংলা আরেকদিকে ত্রিপুরা, বিকল্পের দিশা কিন্তু দেখাবার চেষ্টা করছিল। বিকল্প মানে হচ্ছে শোষিত বঞ্চিত মানুষের স্বার্থে। এর মধ্যেও কি করা যায়, এর মধ্যে যা করা যায় না সেটা করার জন্য কেন সমাজ ব্যবস্থার পরিবর্তন করা দরকার, এই বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শুধু স্লোগান না, কাজের মধ্য দিয়ে, তোলা স্লোগান বাস্তবায়নের মধ্য দিয়ে। কাজে এটাকে তো তারা মেনে নিতে পারবে না, এটাকে ধ্বংস করা এবং তারা যেই জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় যাওয়ার জন্য ত্রিপুরাকে চারিদিক থেকে তারা পিষে মারবার চেষ্টা করছে, টুটি টিপে ধরবার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় যে লড়াই, সেই লড়াইয়ে রাজ্য কমিটির সদস্য তো নিশ্চয়ই, বিশেষ করে উদয়পুর মহকুমা, আপনারা অনেক হয়তো লক্ষ্য করেননি, যারা করেছেন দেখবেন, আমাদের রাজ্যের যে 10টা মহকুমা ছিল, উদয়পুর এবং সোনামুড়া বাদ দিয়ে বাকি 8টা মহকুমায় কিন্তু নানাভাবে আমরা ভাগ বটারা করে শেষ পর্যন্ত গিয়ে 23টা মহকুমা তৈরি করেছে। উদয়পুর এবং সোনামুড়া কিন্তু আমরা টাচ করিনি। এবং উদয়পুর হচ্ছে জেলা কেন্দ্র এবং এমন একটা জায়গা ত্রিপুরায়, আমি 18 পরবর্তী পরিস্থিতি বলছিলাম, তার আগে সেখানে প্রতিযোগিতা হতো বিলুনিয়ার সঙ্গে। জনজমায়েতের শক্তি কার কত, পার্টির শক্তি কার কত, গণসংগঠনের শক্তি কার কত, এটা ব্যক্তিগত লড়াই না, এটা রাজনীতির লড়াই। মতাদর্শকে সামনে রেখে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে পার্টিকে মধ্যমণি রেখে এই যে কাজ করতো, তার মধ্যে উদয়পুর একটা পরম্পরাগতভাবে শক্তিশালী একটা জায়গা। সেই উদয়পুরের পার্টির সম্পাদক ছিলেন কমরেড মানিক বিশ্বাস। গুণাবলীর কারণেই তার কমিউনিস্ট পার্টির মেম্বার হিসেবে তার চরিত্রের, তার কাজের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলির নিদর্শন তিনি রাখতে পেরেছিলেন, সেই জায়গায় তিনি কিন্তু জোর করে পার্টিকে বলেন, আমাকে কেন আপনারা সেক্রেটারি করছেন না, একে তাকে করছেন, আমার কথা ভাবছেন না কেন? না, পার্টি তাকে বাছাই করে সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন। বরং তিনি বিনয়ের সাথে বলেছেন, আমাকে কেন বাছাই করছেন, আমি কি পারবো, আপনারা তো আমাকে সহযোগিতা করবেন, সবাই মিলে সাহায্য করলে নিশ্চয়ই আমি আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিছিয়ে থাকবো না। এই উদয়পুর সারা ত্রিপুরা আক্রান্ত। আপনারা আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আমি বরং বলবো বিনয়ের সাথে, আমাকে ভুল বুঝবেন না, অধিকাংশ তো আগরতলা শহর এবং তার আশেপাশের কমপ্লেট এসছেন। এখানে সন্ত্রাস তুলনা কম। কেন কম? আমাদের গণভিত্তি দুর্বল। আমাদের গণভিত্তি যদি শক্তিশালী হতো, এই 4-5টা বিধানসভার মধ্যে যদি আমরা কথায় কথায় 2টা বিধানসভায় যে কোনো নির্বাচনে জিততে পারতাম, তারা ভয় পেত, তারা এখানে আক্রমণটা সেভাবে তারা কেন্দ্রীভূত করতো। এই আগরতলা সদরের 2-4টা পকেটের মধ্যে তারা কিন্তু আক্রমণ করে। যেমন আমি বলছি, রামনগর বিধানসভা কেন্দ্রে
বর্ডারিং এরিয়াতে মুসলিম তফসিলিত অধ্যুষিত এলাকা, এই আসনে যেখানে আমি 200, 400, 500, 1000 ভোটে কখনো যদি কখনো হারি, এই জায়গা থেকে সবচেয়ে বেশি ভোট পাই, এই জায়গাটাই সবচেয়ে বেশি আক্রমণ করার চেষ্টা করছে। আমি কথাটা কেন বলছি, সারা সদরবঙ্গ কথা বলে অন্য জায়গায় সন্ত্রাস করছে না, ভয় দেখাচ্ছে না, আমি সেটা বলতে চাইছি, কিন্তু তুলনামূলক যে ঘৃণ্য চেহারা নিয়ে আক্রমণ করছে তার মধ্যে উদয়পুর হচ্ছে অন্যতম একটা জায়গা। পার্টি অফিস, জেলা অফিস বারবার আক্রান্ত করেছে, ঘর থেকে কমরেডরা বেরোতে পারছেন না। প্রথম যে পার্টি অফিসগুলি আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, একেবারে আপনার গর্জি থেকে শুরু করে আমাদের যেখানে জেলা হাসপাতাল, এর আগ পর্যন্ত যতগুলি অফিস, শুধুমাত্র উদয়পুরের মহকুমা জেলা অফিসটা বাদ দিলে বাকি সমস্ত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কারণ সরকার চলে যাওয়ার পর প্রথম মাসেই আমরা দলবদ্ধভাবে বেরিয়েছিলাম এই সমস্ত জায়গাগুলি দেখবার জন্য। বিলোনিয়া, সাবরুম হয়ে, শান্তির বাজার হয়ে এই উদয়পুর যেমন দেখছিলাম, একটার পর একটা অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর সমস্ত কিছু করেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পার্টি অফিস খোলার মতো অবস্থা ছিল না। সেই জায়গায় কিন্তু কংগ্রেস মানিক বিশ্বাস সেক্রেটারির দায়িত্ব নিয়ে একা না। মানিক বিশ্বাস নিজেও কখনো দাবি করেন আমি একা কাজ করছি, কালেক্টিভ সবাই মিলে একসাথে মিলে সেখানে কাজ করার চেষ্টা করেছে। মাঝে মাঝে এমন অবস্থা হয়েছে পার্টি অফিস খোলার মতো না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, দুজন এর আগে সম্পাদক মন্ডলীর সদস্য প্রশান্ত সাহা এবং আমাদের জ্যোতিষ তাদের মৃত্যুর পর আগরতলা যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পার্টি অফিসে নিয়ে যাওয়া যাবে কিনা এটা নিয়ে চিন্তিত ছিলেন কংগ্রেসরা। এখান থেকে যখন বলা হলো এটা করোনা, পার্টি অফিসে ওখানে বেশি ভিড় হোক না, এটা তো তার কাজের জায়গা, এখানে রাখতে হবে, এখানে দাঁড়িয়ে তার শবদেহের উপর তো আমাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে, এটা না নিয়ে কি করে সম্ভব? সাহস করে করেছেন, যদিও শুনেছেন অনেকে, কিন্তু আসবার সাহস দেখান। এরকম আমি কথাটা বলছি বুঝবার জন্য। এরকম জায়গায় কিন্তু মানিক বিশ্বাস কখনো বলেননি আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিন, আমি পারছি না তো সেক্রেটারির দায়িত্ব পালন করতে। এটা অকমিউনিস্ট সুলভ ভাবনা হতো। কমরেড মানিক কমিউনিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়িয়ে হওয়ার চেষ্টা করেন। তার নিজের পক্ষ বাড়ি থেকে বেরিয়ে অফিসে আসা যাওয়ার যে রাস্তাটা, দুটো ক্লাব আছে না, আমি উল্লেখ করবো না, জগন্নাথ বাড়ি থেকে শুরু করে আপনার এই মানে ফুটবল পার্ক দিয়ে যদি পার্টি অফিসে আসতে, এরকম দুটো ক্লাব আছে যেগুলি একমধ্যে বিশেষ করে একটা মানে এই উদয়পুর শহরে যারা সন্ত্রাসগুলি করছে এটাকে সেন্টার করে ফেলেছে। এর সামনে দিয়েই তাকে আসতে হতো, নানাভাবে তাকে সেখানে প্রতিব্রত মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু এর মধ্যে যে কয়েকজন বেশি সময় পার্টি অফিসে আসার চেষ্টা করতেন, অধিকাংশ দিন আসার চেষ্টা করতেন, তার মধ্যে অন্যতম ছিলেন কমরেড মানিক। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো, 2016 সাল থেকে আপনারা শুনেছেন যে তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছে, 6 বছর, কিন্তু মৃত্যুর 36 থেকে 48 ঘন্টা আগ পর্যন্ত পার্টির কাজে কোনো অবহেলা দেখাননি। সর্বশেষ সম্পাদক মন্ডলীর মিটিং উঠে পার্টি অফিসে আসতে পারতেন না, তার তখন আপনার কেমোথেরাপি শুরু হয়েছে, জিবি হাসপাতালে দিয়ে গেছেন, পার্টি অফিসে আসতে পারছেন না, পার্টির কমিটিটা বাধা দিয়েছেন বাড়িতে থাকতে হবে, মিটিং হবে। তাকে যখন জিজ্ঞেস করেছেন থাকতে চায়, সেক্রেটারি মেম্বারে তার বাড়িতে গেছে, রতনের কাছ থেকে আমি শুনলাম। এর মধ্যেও চেষ্টা করে উঠে বসে দু চার কথা বলার চেষ্টা করেছেন। এই ছিল মানিক বিশ্বাস। এই যে মানসিক দৃঢ়তা, এটার ভিত্তিটা হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি তার অগাঢ় বিশ্বাস, আস্থা, এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এটা বিজ্ঞান, এটাকে ভিত্তি করে পুঁজিবাদের হাত থেকে শোষিত বঞ্চিত মানুষদেরকে উদ্ধার করে একটা সুন্দর স্বাস্থ্যকর সমাজ আমরা যে গঠন করতে চাইছি, সমাজবাদ, এটা সম্ভব, দেরি হতে পারে, আজ না হোক কাল। এই কাজেই আমরা কমিউনিস্টরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ব্যবহৃত আছি। তার একজন কর্মী হিসাবে কাজ করছি, আমাকে একটা নেতৃত্বের দায়িত্ব পালন করার জন্য বিশেষ একটা দায়িত্ব দিয়েছে। সেটা মৃত্যুর 36 থেকে 48 ঘন্টা আগ পর্যন্ত সচেতনভাবে তিনি কিন্তু পালন করার চেষ্টা করেছেন। অসাধারণ ঘটনা। আমাদের তো একটু সর্দি কাশি, একটু জ্বর হলে, ইনফ্লুয়েঞ্জা হলে 2 দিন পার্টি অফিসে আসে না,
মানিক বিশ্বাস এরকম ছিলেন না। কেউ ভুলভাবে নেবেন না, তার থেকে তো শিখবো আমরা, এই কারণে কথাগুলো বলছি। এই যে কঠিন রূপটা পরোয়াই করতেন না, হাসপাতালে থাকতে চাইতেন না। উদয়পুর একটা বাড়ি করেছিলেন ছোট্ট, এটা কেবি স্কুলের পেছনে, যারা উদয়পুর যাতায়াত করেন তারা জানবেন, সেখানে একটা ছোট্ট বাড়ি করেছিলেন, ওটাতেই থাকতেন। এই হচ্ছে কমরেড মানিক বিশ্বাসের মানসিকতা। তার চরিত্রের বৈশিষ্ট্য যেটা অত্যন্ত সাদাসিধা জীবনযাত্রা। দেখেছেন আপনারা, কাছে থেকে যারা দেখেছেন, দূর থেকে যারা দেখেছেন। আমি তো দেখেছি যে পাঞ্জাবিটা সে গায়ে দিচ্ছে, 5 বছর 6 বছর যাতে ওই পাঞ্জাবিটাই গায়ে দিচ্ছে, এবং এটা সুতির পাঞ্জাবি না। তাকে একসময় গালাগালিও করেছে, আরে আপনি পলিস্টারের এই পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, গরমের দিনে এত স্কিন ডিজিজ হয়ে যাবে। দাঁত বার করে কিলকিল করে হাসতেন, এটা পরবেন না, আপনি সুতির পাঞ্জাবি পরুন না। ধুতি পরতে আমি দেখিনি, প্যান্ট পরতেও আমি, আমারও তো চোখে পড়ে না। তাই বললাম একটা কি ট্রাউজার পাঞ্জাবি বানিয়ে দিতে সাহায্য করা? না না, আমি চাইলে তো আমি বানাতেই পারবো। ঠিক আছে, আপনি যখন বললেন আমি দেখবো। আমার মনে হয় 1-2টা এই সুতির পাঞ্জাবি ট্রাউজার যদি কোচিত কদাচিৎ হয়তো তিনি পড়ছেন। এই 2-3টা পলিস্টারের কাপড়ের এই পাঞ্জাবি, এগুলো সাদা রঙের না, হ্যাঁ, আর আপনার এই পলিস্টার না হলো হয়তো টেরিকটের কাপড় দিয়ে আপনার ট্রাউজার, এগুলি দিয়ে কাটিয়ে দিতে, পার্টির কাছে আমার এটা চাই ওটা চাই, এই সমস্যা একটু সাহায্য করুন না। ওয়েস হিসাবে যে একটা তার বাইরে কোনো পয়সা চেয়েছেন, আমরা তো শুরুই করে দেব। রাজ্য কমিটির কাছে তো জানিনি, উদয়পুর পার্টির কাছে তিনি চেয়েছেন, এটা কেউ জানে না। রতনটারও ভালো বলতে পারবেন, মাধব শাহ আজকে আসতে পারেননি, তিনিও আরো ভালো বলতে পারবেন। তিনি তো সেক্রেটারি ছিলেন, সেখান থেকে দায়িত্ব নিলেন মানি। এই ছিল তার জীবনযাত্রা। এবং তাকে পার্টি অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলা হলো, সে কোনো মতেই রাজি না। ইভেন এই অসুস্থ যখন হলো, বাড়িতে রান্না করে একজন কমরেড তাকে খাওয়ার ব্যবস্থা করবে, বলছে না না না, এগুলো লাগবে না, আমার খাওয়া আসলেই আসে। বাড়িটা যেখানে তার চারদিকে এবং কতগুলি পরিবার আছে, তারা এসে যেচে তাকে প্রতিদিন সকালে বিকালে খাবার দিয়ে যায়, কখনো ঠান্ডা, কখনো আধা গরম, কখনো গরম, এগুলি তিনি খাচ্ছেন। পার্টির উপর কোনো চাপ দেওয়ার তিনি পক্ষে না। তার যে চিকিৎসার খরচ, এটাও তিনি পার্টি থেকে নিতে চাইতেন না। আমি আপনাদের শেষ দৃষ্টান্ত বলছি, এখানে তার যখন আপনার এই শেষ কেমনটা দিল, যে কমরেডটা নিয়ে আসলেন, ডাক্তাররা কিন্তু বলেছে আপনার হাসপাতালে থাকা যাবে। না না, আমি চলে যাব। আসার সময় প্যাসেঞ্জার গাড়িতে করে এসছেন, যাওয়ার সময় বলছে এখন আপনাকে একটা মানে রিজার্ভ, আমাদের ছোট গাড়ি করে, বললো না না না, আমি রিজার্ভ গাড়িতে যাবো না, প্যাসেঞ্জার গাড়িতে যাবো। জোর করে ওই কমরেডটাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে তাকে নিয়ে এই রিজার্ভ গাড়িতে প্যাসেঞ্জারের সঙ্গে বসে 1 ঘন্টার যে রাস্তা, সেটা প্রায় 1.5-2 ঘন্টার সময় নিয়ে সেখানে পৌঁছলাম। এই ছিল মানে পার্টির কাছে যেমন চাইতেন না, এবং পয়সা করির ব্যাপারে ছিলেন। আমরা তাকে কৃপণ বলতাম, আরে আপনি এত কৃপণ কেন? এই যে এই সরকারটা আসার পর দেশের কথা আক্রান্ত, পত্রিকা আগের মতো গাড়ি করে চট করে নিয়ে পার্টি অফিসে নিয়ে যাওয়া যায় না। রেলে করে পাঠানোর ব্যবস্থা হলো, ব্যাগে করে ওখান থেকে নামাতে হবে, কারণ রেল তো এদিক দিয়ে চলে যাবে আপনার সামনেও। কি করে আসবে? কেউ বলছে একটা জিপ গাড়ি যাবে, কেউ বলছে একটা মোটর বাইক যাবে, কেউ বলছে একটা সাইকেল যাবে। এখানে কয়েকদিন সময় নিতে হচ্ছে, কোনটাতে খরচ কম সেটা ঠিক করে তারপর তাকে দিয়ে পত্রিকা আনতো। অমরপুরের পত্রিকা পার্টি অফিসে আসতো, অমরপুরের কমরেডে গিয়ে পত্রিকা সেখানে নিয়ে যেতেন তারা। এরকম ছিল, পার্টির পয়সাটা বাঁচাবার চেষ্টা করতেন। গাড়ি ভাড়া পাওয়া যাবে ওই দুপুরে এখন, আগে তো চাইবার আগে বেশি গাড়ি এসে দাঁড়িয়ে থাকতো পার্টি অফিসের সামনে। ড্রাইভার আক্রান্ত, ভাড়া গাড়ি ভেঙেছে, আগুন দিয়েছে, ড্রাইভারের বাড়ি আক্রান্ত হয়েছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। পার্টির মোবিলিটি বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। নেতারা যদি যেতে না পারেন, শুধু শুধু লোকাল কমিটিকে তো সমালোচনা করলে চলবে না, যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, আক্রান্তদের সঙ্গে কথা বলতে হবে। আক্রান্ত যারা সব জায়গায় যাওয়াও যাচ্ছে না, তারাই বলছে এখন আসবেন না, কিন্তু তারপরে নেতৃত্ব যেতে হবে, গাড়ি নেই। সিদ্ধান্ত হলো একটা গাড়ি কিনতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানিক বিশ্বাস তো শেষ অব্দি কিন্তু গাড়িটা কিনলেন না, ড্রাইভার লাগবে, খরচ বেশি হবে,
পার্টির কাজের বাইরেও কেউ হয়তো এই গাড়ি ব্যবহার করার চেষ্টা করতে পারেন, অনেক জায়গায় এই অভিজ্ঞতা আছে। ফলে না করেননি, কিন্তু এদিক সেদিক করে টোরে কিন্তু শেষ পর্যন্ত পার্টির পয়সা খরচ করে পার্টি নিজের গাড়িটা কিন্তু কিনলেন না। দেখলেন তো, এখান থেকে যাওয়ার পথে শেষ যে গাড়িতে করে গেলেন সে প্যাসেঞ্জার গাড়ি, আর মৃত্যুর আগে অ্যাম্বুলেন্সে করে আসলেন, অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার কষ্ট নেই, এখান থেকে পার্টি গাড়ি ঠিক করে নিয়ে গেছে পশ্চিম জেলা, সেখানে উদ্যোগ নিয়েছে। আমি কথাগুলি বলছি কারণে এগুলোর থেকে তো ছোট্ট ছোট্ট জিনিস মনে হতে পারে। কমিউনিস্ট যে মানসিকতা, পার্টির প্রতি যে অনুরাগ এবং তার যে সম্পদ সহায়, এগুলোর প্রতি যে একটা দৃষ্টি নিয়ে মানে বিতর্কী হওয়া, এই পয়সা বাঁচানো মানে তো পার্টির জন্য এই পয়সাটা সেভ করে পার্টির জন্য এই পয়সাটা কাজে লাগানো, এ তো শিখবার মতো জিনিস। আমরা তো অনেক ক্ষেত্রেই লেভিশে অনেক সময় পয়সা খরচ করি, যেটা দরকার নেই, শুধু শুধু হয়তো খরচ করে ফেলছি, যদিও এখন তো সেই ধরনের পয়সা সংগ্রহ করে করি। তো এটা তার কাছ থেকে শেখবার। কমরেড ভানুবাবু উল্লেখ করেছেন, বিজয়গড় তখন পার্টি সেক্রেটারি, ক্ষেত মজুর ইউনিয়ন। আমরা ত্রিপুরাতে প্রথম থেকেই ভারতবর্ষের যে কয়েকটা রাজ্য কৃষকদের আন্দোলনের পাশাপাশি ক্ষেত মজুরদের সংগঠনটা শক্তিশালী করতে হবে, প্রকৃত অর্থে এরা হচ্ছেন গ্রামের প্রলেতারিয়েট, শ্রমিক শ্রেণীর মানে নিকটতম বন্ধু মিত্র। সাধারণ কৃষক আর আপনার কৃষি শ্রমিকদের সমস্যা সম্পূর্ণ আলাদা, মজুরির প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। এই জায়গায় এই সংগঠন তৈরি করার জন্য যখন সারা ভারতবর্ষে সংগঠনটা তৈরি হলো, গোড়াপত্তন হলো, তাতে প্রথম যে ৫-৬-৭টা রাজ্য উদ্যোগ নিয়েছে, তার মধ্যে ত্রিপুরা অন্যতম। একটা পর্যায়ে যাওয়ার পর প্রথম তো শরৎচন্দ্র, ভানুবাবু তারা কাজ শুরু করেছিল, আস্তে আস্তে একটা পর্যায়ে যাওয়ার পর এদের পরিবর্তন হবে, নতুন নেতৃত্ব আনতে হবে। সেরকম জায়গায় দাঁড়িয়ে মানিক বিশ্বাসকে আগরতলায় তার সম্পাদকের দায়িত্ব দিয়ে এখানে রেখে কাজ করার জন্য পলিটিক্যাল লেভেলে ডিসকাশন এবং ডিসিশন হয়। বিজয়গড় তার সঙ্গে কথা বলে তাকে ডেকে এনে সে বলছে, আমাকে আপনারা এরকম দায়িত্ব দিতে চাইছেন, আমি আপ্লুত, আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু আমি তো উদয়পুর ছেড়ে থাকতে পারবো না। আমি কথাটা কেন বলছি, যে মাটিতে তিনি বড় হয়েছেন তিনি কিন্তু ওখানে জন্মগ্রহণ করেননি, তার ভাইয়ের কাছ থেকে শুনেছেন। আমিও জানতাম না এটা, তার যে অবিচনীয় রেফারেন্স, এটা প্রত্যেকে আমি প্রথম দেখলাম এবং তার কাছ থেকে বিস্তৃত শুনলাম উদয়পুরের মিটিংয়ে, এবং আজকে আপনারা শুনেছেন। কিন্তু জন্মভূমির চাইতো উদয়পুরের প্রতি তার যে দুর্নিবার আকর্ষণ, এবং এটা কি যে মানুষের মধ্যে কাজ করে বড় হয়েছে, একেবারে গরিব অংশের মানুষ, উপজাতি অনুপজাতি, মুসলিম, ক্ষেতমজুর, দিনমজুর, জমি দখলের লড়াই, জমি রক্ষার লড়াই, ফসল রক্ষার লড়াই, এটার মধ্যে দিয়ে এসছেন। কিন্তু বলা যায় যে শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, এবং মির্জা এটাই ছিল তার কাজের প্রধান জায়গা। তারপর সে আস্তে আস্তে গোটা উদয়পুরের মধ্যে এসছে, সেটা ছেড়ে তিনি অন্য জায়গায় যেতে চাইছেন না। অথচ ত্রিপুরাকে বাদ দিয়ে উদয়পুর দিয়ে তো হবে না, এটা সে খুব ভালো বুঝতেন। কিন্তু তার মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন, উদয়পুর ছেড়ে অন্য জায়গায় গিয়ে আমি তো ঠিক মতো কাজ করতে পারবো না, আমি উদয়পুর ছেড়ে যাবো না। আমরা তো বরং অখুশি হই, আমাদের কোনো অমুক কমিটি তমুক কমিটি সারা দেশ অমুক জায়গায় কেন দিচ্ছে না, আর কবে দেবে? আর এ হচ্ছে সম্পূর্ণ উল্টা। পার্টির নেতৃত্বকে অনুরোধ করে গেছেন, আপনারা নতুন কাউকে বাছাই করুন। সম্ভবত এক দুইটা নাম হয়তো সে পরামর্শ দিয়ে গেছে কমরেড বিজয়গড়ের কাছে, সবটা আলোচনা আমার খেয়াল নেই। আমি কেন দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করলাম? শেখার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংসদীয় রাজনীতির মানে গাড্ডায় মানে সারা দেশ এখন চলছে। আমরা কমিউনিস্ট পার্টি, বিপ্লবী পার্টি, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ তৈরি করতে চাইছি, কিন্তু ভোটের যে লড়াইটা, সংসদীয় যে রাজনীতি অস্বীকার করতে পারছি না। আমাদের বক্তব্যটাকে বাইরের লড়াইকে ভিতরে নিয়ে যাও, ভিতরের লড়াইটাকে বাইরে নিয়ে আসো কমিউনিস্ট হিসাবে। কিন্তু এটা করতে গিয়ে আমাদের মধ্যে কিছু সুবিধাবাদ মাথা চালা দিয়ে উঠেছে, এবং সংসদীয় ঝোঁক আমাদের পার্টিটাকে ভেতর থেকে কিন্তু দুর্বল করছে। আমাদের আত্মসমালোচনা বারবার এটা আসছে, এবং আমাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়, আমি কবে এমএলএ হব, কবে এমপি হব, কবে মন্ত্রী হব, কবে চেয়ারম্যান হব, কি ব্যাপার, এত কাজ করছি, এত পরিশ্রম করছি, ওরাই হচ্ছে সব, আমরা কবে হব?
একটা অংশের মধ্যে যে আমরা এই ধারণায় মানে বশবর্তী হয়ে মাঝে মাঝে যে আমরা মানে খুব বিক্ষোভ প্রকাশ করি না, মানে জায়গায় জায়গায় হতাশা যে ভোগ করি না, না এত কিছু করলাম আর কিছু, অর্থাৎ ধারণা হচ্ছে এটাই কিন্তু সব কিছু। কমরেড মানিক এগুলি থেকে মুক্ত ছিলেন, একেবারে ঊর্ধ্বে ছিলেন। একবার আপনার পঞ্চায়েত সমিতির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, সম্ভবত এটা মাদারবাড়ি পঞ্চায়েত সমিতি নাকি, হ্যাঁ। এটাও তিনি যে চেয়েছেন ঘটনাটা না, পার্টি মনে করেছে যে কনস্টিটিউন্সি থেকে তাকে দাঁড় করালে জিততে সুবিধা হবে। একটি আঙুল কেউ তুলতে পারেনি তার কাজে, একটি আঙুল তুলতে পারেনি। আর তো কোনোদিন পার্টিকে বলেননি। এবং তিনি আমাদের কমরেডরাও জানতেন, পার্টিতে বসে মানিক বিশ্বাসকে যদি কোনো জায়গায় এমএলএ দাঁড় করানোর জন্য চিন্তা ভাবনা করি, সেই তো প্রথম প্রতিবাদ করে। এটা আমি কথাটা বলছি যে এই যে মানে ঝোঁক আমাদের পার্টির মধ্যে, যে প্রবলতা এবং এটা দুর্বলতা, আইডিওলজিক্যাল পলিটিক্যাল উইকনেস, এর থেকে কমরেড মানিক কিন্তু মুক্ত ছিলেন। এটা শিখবার ব্যাপার তার কাছ থেকে, এটা শিখবার ব্যাপার তার কাছ থেকে। তা আমি কথাগুলি বলছি, একটা মানুষ যখন চলে যায়, আমরা মানুষ তো 200 গুণে ভরা, চলে যখন যান, আমাদের সংস্কৃতি হচ্ছে তার সদ্গুণগুলি থেকে তার কাছ থেকে আমরা শিখব। তার খারাপ গুণ কিছু ছিল এমন আমাদের জানা নেই, একটাই ছিল মাঝে মাঝে সমালোচনা। সেটা কি, তিনি বড় কঠিন কঠিন কথা বলেন, রূঢ়ভাবে, হ্যাঁ, রেগে টেগে। আমি বিশেষ করে কত 5-6 বছরের কথা বলছি, কমরেডরা অনেকেই ভুলে যেতেন তিনি যে কর্কট রোগের মতো রোগে আক্রান্ত, তাতে যে তার ভেতরে যে যন্ত্রণা, এটাকে চাপা দিয়েই তো কাজ করতেন। তাতে কোনো কোনো সময় হয়তো এরকম অযৌক্তিক কিছু কথাবার্তা নিয়ে এসছেন, অথবা আগে যেটাকে ক্লিজ করে দিয়েছেন আবার সেটাকে পার্সু করছেন, তাতে হয়তো একটু বিরক্ত হয়ে যেতেন। পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই তার, কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই। কাউকে ছোট করা, খাটো করা, বিচ্ছিন্ন করা না। এবং মানিক বিশ্বাস পার্টির ভেতরে বলে যা ভাবতেন সেটা খোলাখুলি বলতেন, এটা মানে নিয়ম পদ্ধতির মধ্যে থেকে, পেছনে না। তার সঙ্গে আমার খাতির বেশি, তার সঙ্গে আমার খাতির কম, তাকে আমি বেশি পছন্দ করি, তাকে আমি কম পছন্দ করি, মধ্যবিত্ত বেশি হয়ে গেলে পার্টিতে যাওয়া হয়, এগুলো থেকে মানিক বিশ্বাস মুক্ত ছিলেন। পেছনে কোনো কথাবার্তা বলতেন না, যা বলতেন সামনে বলতেন। এখানে পছন্দের লোকদের নিয়ে আলাদা করে কথাবার্তা বলা, পার্টির বাইরে গিয়ে কথা বলা, এটার নাম হচ্ছে উপদল। কেমন না, পার্টির ভেতরে বসেও, অফিসে বসেও কিন্তু উপদল করার চেষ্টা করলে করা যায় না। ঘটনা তারা ওই কংগ্রেস যোগসূত্র জুট আমলে আমরা দেখেছি কি করে ভেতরে বসে উপদল তৈরি করে পার্টিটাকে ধ্বংস করার মাধ্যমে আক্রমণকারী যারা তাদের হাত শক্ত করার চেষ্টা করেছিল। পুরনো যারা একটা অংশ জানে, নতুনরা নাও জানতে পারে। এগুলি কিন্তু মানিক বিশ্বাস কখনো প্রশ্রয় দিতেন না এবং বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না। কেন বলছি, এই যে বললাম আইডিওলজি, পলিটিক্স, অর্গানাইজেশনাল ডিসিপ্লিন, এই তিনটার সমন্বয়ে একজন কমিউনিস্ট হবে। কমরেড মানিকের মধ্যে এই সদ্গুণগুলির সমাহার ঘটেছিল। এই কারণেই তাকে আমরা একজন মানে শিখবার মতো কমিউনিস্ট সংগঠক হিসেবে নিশ্চয়ই আমরা গ্রাহ্য করবো, তার থেকে আমরা শিখব। এখন তো এই স্মরণ সভা মানে কি তার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছি আমরা। শ্রদ্ধা দেখাবার প্রধান মানে মাধ্যমটা কি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, এই লড়াইটাইতে তিনি ছিলেন। সমাজতন্ত্র তো কালকে হবে না, তার আগে তো মানুষের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে। এটাই তো ভাঙবার মানে চৌচির করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে পরে গণতন্ত্রের দরকার, সেটাই আক্রান্ত হচ্ছে। ফেসিবাদী আক্রমণ, সংবিধানই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কাজে এই যে লড়াইটা, অর্থনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক, সম্প্রীতি, এই সমস্ত কিছুর যে লড়াইটা, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের যে কাজ, তাতে করে নতুন মানুষকে সমবেত করা। আমাদের পার্টির ভেতরে এখনো যারা ততটা সক্রিয় না, অথচ দায়িত্বশীল জায়গায় আছেন, তাদেরকে সক্রিয় করা। নতুন যারা পার্টির কোনো হয়তো ফর্মে নাই, এজিও নাই, সিএমও নাই, পিএমও নাই, কোনো কমিটিতে নাই, অথচ সক্রিয়, কম বয়সী, তাদেরকে পার্টির কাছাকাছি আনা, নতুনদের আনা। এই যে কাজ, এই কাজটা বাদ দিয়ে সামনের যে একটা বড়সড় রাজনৈতিক সংগ্রাম আমাদের সবার জন্য অপেক্ষা করছে, সেই সংগ্রামটা আমরা কী করে দায়িত্ব পালন করব? এই সংগ্রামের মধ্য দিয়েই তো দেশের যে অবস্থাটা, তাকে মোকাবেলা করার জন্য, কাউন্টার অফেন্সিভে যাওয়ার জন্য এখান থেকে তো আমরা একটা বার্তা পাঠাবো। এই কাজের জন্য মানিক কিন্তু প্রস্তুতি নিচ্ছিলেন, পারলেন না শেষ অবধি থাকতে। দায়িত্ব তো আমাদের উপর রেখে গেলেন, তার প্রতি শ্রদ্ধা দেখাবার
এটা হচ্ছে মহৎ দৃষ্টান্ত। এই লড়াইটাতে নিজেদেরকে উজাড় করে দেওয়া, আমরা যে যেখানে আছি, যার যেভাবে এই কাজটাতে মনোনিবেশ করে দায়িত্ব প্রতিপালন আমরা করতে পারি, সেখানে যদি এটা করতে পারি তাহলেই কমরেড মানিক বিশ্বাসের প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো সম্ভব হবে। আবেদন করব পার্টির পক্ষ থেকে, যারা এসছেন তো শুনলেন, যারা আসেননি তাদের কাছে এই বার্তা নিয়ে গিয়ে আমাদের কিন্তু এই দায়িত্বটা প্রতিপালন করার জন্য এগিয়ে আসতে হবে। এর মধ্য দিয়েই কমরেড বিশ্বাসের স্মৃতির প্রতি আমরা প্রকৃত অর্থেই অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করতে চাই, সেভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো। এই কথাগুলো বলে তার পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সবার প্রতি এবং উদয়পুর পার্টির সমস্ত কমরেডদের প্রতি আরেকবার সহানুভূতি প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।